আমি আর আমার মেয়ে রাইসা বসে আছি। তখন রাইসা বলে উঠল, আচ্ছা বাবাই, উলঙ্গ হয়ে জড়িয়ে ধরে মুখে পাপ্পি দিলে কি হয়? মজা লাগে বাবাই। বসে বসে ল্যাপটপে অফিসের গুরুত্বপূর্ণ একটা ফাইলের কাজ করছিলাম। হঠাৎ রাইসার মুখে এমন কথা শুনে চমকে উঠলাম। রাইসা কথাটা বলে ছবি আঁকায় মন দিল। রাইসার কথাটা মনে ঘুরপাক খাচ্ছে। ছোট্ট একটা মেয়ে, বয়স 7 ছুঁই ছুঁই, কিন্তু হঠাৎ এমন কথা কেন বলল? এদিকে কথাকে দেখলাম শাওয়ার নিয়ে বের হচ্ছে। বুঝলাম না, ইদানিং কথা প্রায় সন্ধ্যার পর কথা গোসল করে। আমি সন্ধ্যা 6টা পর্যন্ত অফিসে থাকি। সারাদিন আমার স্ত্রী কথা আর রাইসা বাসায় থাকে। তাহলে কি কথা? না না, আমি এসব কি ভাবছি? মাথাটা কেমন যেন ঘুরছে এসব ভেবে। মনে মনে ভাবলাম রাইসাকে একবার জিজ্ঞেস করে দেখি কেন বললো এমন কথা। পরক্ষণে মনে হলো না, রাইসাকে বলা ঠিক হবে না। রাত্রে শুয়ে শুয়ে ভাবছি রাইসা হঠাৎ এমন কথা কেন বলল। আমি কিছুই বুঝে উঠতে পারছি না। আমি আর কথা স্বামী স্ত্রী, আর আমরা কখনো রাইসার সামনে এমন কিছুই করিনি। এসব আমি ভাবছিলাম, হঠাৎ কথা রাইসাকে ঘুম পাড়িয়ে দিয়ে এসে আমার পাশে শুয়ে পড়ল। আমি ঘুরে কথার পাশে চলে বাস ফিরলাম, কথাকে জড়িয়ে ধরলাম। কথা আমাকে ছাড়িয়ে বলল, আমার শরীরটা ভাল লাগছে না, আজকে না অন্য দিন। আমি কিছু না বলে অন্য পাশে ফিরে শুয়ে পড়লাম। মনে মনে ভাবতে লাগলাম, কথা কোনোদিন আগে এমন ছিল না। আমার বুকে না নিলে তো কথা ঘুমোতেই পারতো না। পাগলিটা বিদ্যুৎ চমকালেও ভয় পেত। এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম। পরের দিন সকালে অফিসে যাওয়ার পর সারাক্ষণ শুধু রাইসার কথাগুলো মাথায় ঘুরপাক খাচ্ছিল। অফিসে কোনো কাজে মন বসাতে পারছিলাম না। নাজমুল সাহেব বলল, রাজ ভাইয়া, শরীর খারাপ লাগছে কি আপনার? আজ অফিসে আসছেন থেকে দেখছি আপনি মনমরা হয়ে আছেন। মনে হচ্ছে কোনো বিষয় নিয়ে চিন্তিত। কোনো সমস্যা থাকলে বলতে পারেন। আমি বললাম, না নাজমুল সাহেব, কোনো সমস্যা নেই, এমনি ভাল লাগছে না। দুপুরে লাঞ্চ টাইমে লাঞ্চ করে অফিসে বসে বসে পেপার পড়ছি। হঠাৎ পেপারে একটা হেডলাইন দেখে চোখটা আটকে যায়। 2 বছরের সন্তান রেখে পুরনো প্রেমিকের সাথে অশালীন কাজ করতে গিয়ে হোটেলে ধরা পড়লেন এক মহিলা। আমি অনেকটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে নাজমুল সাহেবকে বললাম, দেশটা একদম রসাতলে যাচ্ছে। মানুষের মাঝে ইসলামের আলো না থাকায় কত রকম অশ্লীল কাজে পা বাড়াচ্ছে মানুষ। 2 বছরের একটা বাচ্চা রেখে এমন কাজ করতে বিবেকও বাঁধে না মানুষের। তখন নাজমুল সাহেব বললেন, কি করবেন ভাই, মানুষ আল্লাহকে ভুলে গেলে কত রকমের কাজই না করতে পারে। আজকে কথার বার্থডে। পেপারটা রেখে অফিস থেকে 2 ঘন্টা আগে বের হয়ে পড়লাম। বার্থডে কেক, আইসক্রিম এবং নীল একটা শাড়ির সাথে কথার পছন্দের বকুলের মালা নিয়ে বাসার দিকে রওনা দিলাম। বাসা আসতে দেখলাম কথা কিচেনে। রাইসা উজ্জ্বলের সাথে বসে ফোনে গেমস খেলছে। উজ্জ্বল কথার কাজিন। উজ্জ্বল আমাকে দেখেই বলল, দুলা ভাই কেমন আছেন? আমি বললাম, জি আলহামদুলিল্লাহ। তা তোমার পড়ালেখা কেমন চলছে? জি দুলা ভাই ভালো। কিছুক্ষণ উজ্জ্বলের সাথে কথা বললাম। উজ্জ্বল প্রায়ই আমাদের বাসায় আসে। ছেলেটা ভালোই। যাই হোক, সন্ধ্যায় কেক কাটার সময় আমাদের পাশের ফ্ল্যাটে নাইম চাচা এবং তাদের পরিবারের সবাইকে আসতে বললাম। নাইম চাচা একটা ব্যাংকে জব করেন। নাইম চাচা অনেক ভালো মানুষ। রাইসা প্রায় প্রতিদিনের বেশিরভাগ সময় তাদের ফ্ল্যাটেই থাকে। রাত 8টায় কথার বার্থডে কেক কাটার পর অনেক মজা করলো সবাই মিলে। খাওয়া দাওয়া শেষ করে শুয়ে পড়লাম। রাত্রিবেলা কথা আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আমি কথার বুকে নিজেকে আড়াল করে রেখেছি। এদিকে আমার মাথা থেকে রাইসার কথাটা এখনো যায়নি। মনে মনে ভাবছি, কথা কি আমাকে ঠকাচ্ছে? আর কথা কেন আমাকে ঠকাবে? আমি তো কথাকে নিজের থেকেও বেশি ভালোবাসি। একে অপরকে ভালোবেসে বিয়ে করেছি। না, কথা আমার বিশ্বাসে অমর্যাদা করতে পারে না। এদিকে প্রায়ই দেখি কথা রাত্রিবেলা গোসল করে। রাতেও আমাকে আগের মতো সময় দেয় না। শরীর খারাপ বলে এড়িয়ে যায়।
কথার ব্যবহারে অনেক পরিবর্তন হয়েছে। আগে তো কথা এমন ছিল না। তাহলে কথা কি সত্যি? না, আমাকে আসল রহস্য উদ্ঘাটন করতেই হবে। রাইসাকেও কিছু বলা যাবে না। রাইসা যদি কথাকে বলে দেয়, তাই যা করতে হবে নিজেকেই। এদিকে রাইসাকেও দেখি মনমরা হয়ে থাকে, আগের মতো আর নেই। কথার কাছে কম যায় এখন। বিষয়গুলো আমাকে ভাবাচ্ছে খুব। পরের দিন অফিসে একটা কাজে হসপিটালের রোডে যাওয়ার সময় আমি চমকে উঠলাম। দেখি কথা হসপিটালে ঢুকছে। আমি তো অবাক হয়ে গেলাম। আমি বুঝতে পারছি না কথা হসপিটালে কেন আসছে। কথার পিছন পিছন আমি হসপিটালে ঢুকলাম। কথা একটা মহিলা ডাক্তারের রুমে ঢুকলো। সেখানে থেকে কথা কিছুক্ষণ ডাক্তারের সাথে কথা বলে রুম থেকে বেরিয়ে আসলো। আমি তাড়াতাড়ি করে জানালার কাছে থেকে সরে আসলাম। কথা হসপিটাল থেকে বের হতেই সেই ডাক্তারের রুমে থেকে একটা নার্স বের হলো। নার্সকে কথার কথা জিজ্ঞেস করতেই বলল, ওই উনি তো অ্যাবর্শন নিয়েই কথা বলতে এসেছিলেন মনে হয়। নার্সের কথা শুনে মুহূর্তের মাঝে বুকের ভিতর চিনচিন ব্যথা অনুভব করলাম। সব কিছু কেমন যেন ওলটপালট লাগছে। হসপিটাল থেকে বের হয়ে আমিও কথার পিছু নিলাম। কথা একটা শপিং মলের সামনে গিয়ে নামলো। তারপর কথা কাকে যেন ফোন দিল। কিছুক্ষণের মাঝেই একটা ছেলে আসলো, শপিং মলের সামনে আসলো। কথা ছেলেটাকে নিয়ে শপিং মলে ঢুকলো। কিছুক্ষণ পর কথা ছেলেটাকে নিয়ে বের হলো। এই মুহূর্তে আমি কি করব কিছু ভাবতে পারছি না। ঘড়ির দিকে তাকিয়ে দেখি বিকেল 3টা বাজে। কথা ছেলেটার সাথে রিকশায় উঠলো। আমিও তাদের পিছন পিছন একটা রিকশা নিয়ে ছুটে চললাম। কিছুক্ষণ পর কথা আর ছেলেটা বড় একটা 5 তারকা হোটেলে ঢুকলো। আমি কথাকে ফোন দিলাম। 2বার ফোন রিং হতেই কথা ফোন ধরেই ওপাশ থেকে সালাম দিল। আমি সালামের জবাব দিয়ে বললাম, তুমি কোথায়? কথা বলল, কোথায় আবার? কিচেনে রান্না করছি। কথা জানে আমি সন্ধ্যার আগে অফিস থেকে বাড়ি ফিরবো না। আমি কি বলবো কিছু ভেবে পারছি না। এক মুহূর্তে মনে হলো আমার সব কিছু শেষ। আমি ভাবতেও পারছি না কথা আমাকে এভাবে ঠকাবে। বুকের ভেতরটা ফেটে যাচ্ছে। তাহলে রাইসা এসব নোংরামি দেখেছে, তাইও সেদিন আমায় ওই কথাটা বলেছিল রাইসা। কিছু ভাবতে পারছে না আমি। চোখের পানি মুছে হোটেল থেকে সোজা বাসায় চলে আসলাম। বাসায় আসার প্রায় 2 ঘন্টা পর কথা বাসায় এসে আমাকে দেখে খানিকটা ঘাবড়ে যায়। আমি কথাকে জিজ্ঞাসা করলাম, কোথায় গিয়েছিলে? কথা বলল, বান্ধবীর বাসায় গিয়েছিলাম। তখন আমি রেগে গিয়ে বললাম, তাহলে আমাকে যে বললে কিচেনে? তখন কথা কাপা গলায় বলল, সরি, অর্পণাদের বাসায় গিয়েছিলাম। তুমি যদি রাগ করো তাই বলছি কিচেনে। আর আজ তুমি সকাল সকাল এসে পড়েছো কে জানে। আমি নিজেকে আর ধরে রাখতে পারলাম না। রেগে গিয়ে কথাকে বলতে শুরু করলাম, তাই তো সকাল সকাল না আসলে জানতে পারতাম না অ্যাবর্শন করতে তুমি হসপিটালে যাও, অন্য ছেলেকে নিয়ে হোটেলে যাও। ছি কথা, তোমার লজ্জা করে না মিথ্যা বলতে আমায়? আমি কথাকে রেগে গিয়ে বলতে শুরু করলাম, বল তোমার কিসের অভাব? কেন করলে আমার বিশ্বাস নিয়ে খেলা? উত্তর দাও। কথা কোনো কথা বলছে না, চোখের পানি টপ টপ করে পড়ছে। আমি আবারও বলতে লাগলাম, কি হলো, দাঁড়িয়ে আছে কেন? আমার চোখের সামনে থেকে চলে যাও, তোমাকে দেখতে মন চাইছে না। তখন কথা বলতে শুরু করলো, বলেই চলে যাব। আমি তোমায় ছেড়ে কোথাও যাব না। আমাকে তুমি ভুল বুঝতেছ। আমার হৃদয়ে শুধু তুমিই আছো রাজ। আর এই দেহটা তুমি ছাড়া অন্য কেউ স্পর্শ করেনি। আর যেন কেউ করার আগে আমার মৃত্যু হয়। এসব কথা শুনে আমি বললাম, তাহলে হসপিটালে অ্যাবর্শন করতে কেন গিয়েছিলে? নিজের পাপ ঢাকতে? তখন কথা বলল, রাজ প্লিজ চুপ করো, আমি আর নিতে পারছি না। আমি বললাম, সত্যি কথা গায়ে লাগবেই। জানো কথা, তোমাকে ভালোবেসে বিয়ে করেছিলাম, আর তার প্রতিদান স্বরূপ এভাবে কষ্ট দিবে? তুমি বললেই হতো যে আমার সাথে তুমি হ্যাপি নও। রাজ, তুমি যা ভাবছো সব ভুল ভাবছো। হ্যাঁ, আমি ভুল ভাবছি।
তাহলে বলো, হসপিটালে কেন গিয়েছিলে? আবার হসপিটাল থেকে বের হয়ে অন্য একটা ছেলেকে নিয়ে শপিং করে হোটেলে কেন গিয়েছিলে? বলো, এসব কিছু মিথ্যা? নারাজ, সব কিছুই সত্যি, কিন্তু তুমি যা ভাবছো তা সত্যি নয়। আমি হসপিটালে গিয়েছিলাম ডক্টর দেখানোর জন্য। আমার একটা রোগ আছে, সেই জন্য জরায়ু দিয়ে স্বাভাবিকের চেয়ে বেশি দিন পিরিয়ড হয়। ডাক্তার সানজিদাকে দেখিয়েছি, তিনি রিপোর্ট দেখে বলেছেন জরায়ুতে টিউমার হয়েছে, আর সেটা অ্যাবর্শন করে ফেলে দিতে হবে। অ্যাবর্শন করলে বেশিরভাগ সম্ভাবনা আমি আর কোনোদিন মা হতে পারবো না। পৃথিবীতে সবাই চায় বংশের বাতি হিসেবে একটা ছেলে, কিন্তু আল্লাহ এখনো আমাদের কোনো ছেলে দেয়নি। জানো রাজ, আমি সন্ধ্যাবেলায় গোসল করতাম এ রোগের জন্যই। রাতে খুব করে মন চাইতো তোমার বুকে মাথা রেখে নিজেকে সঁপে দিতে, কিন্তু যখন জরায়ু থেকে ব্লাড নির্গত হতো খুব কষ্ট হতো। আর তোমাকে এ বিষয়টা জানাইনি। তুমি যদি কষ্ট পাও, তাহলে আমি যে এখনকার ব্যথা সহ্য করতে পারছি, হয়তো তোমার তখনকার ব্যথা সহ্য করতে পারতাম না। কিন্তু আজ আমাকে সত্যি প্রমাণ করতে বলতেই হলো। ক্ষমা করে দাও আমায়। আর একটা কথা, হসপিটাল থেকে বের হয়ে হুট করেই রাফি ফোন দিয়ে বলে তার বিয়ে, আর আমাকে যেতে হবে। ছোটবেলায় বাবা মাকে হারিয়ে এতিমখানায় বড় হয়। এতিমখানা থেকে পড়ালেখা করে চান্স পায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এক রক্তদান কর্মসূচিতে পরিচয়, সেখান থেকেই ভাই বোনের সম্পর্ক। তাই আর না করতে পারিনি। হোটেলে গিয়ে দেখি বউ সেজে যে মেয়েটা বসে আছে সেটা ঋতু, তোমার বোন। রাফি ঋতুকে সামনে নিয়ে বলে, পরিচয় করে নাও, এটা আমার আপু, আমার একমাত্র অভিভাবক। আমি বুঝতে পারছিলাম না কি হচ্ছে। ঋতু তোমার বোন, যে তোমাকে ছাড়া কিছুই বুঝতো না, সে ঋতুই তোমাকে ছাড়া বিয়ে করছে না জানিয়ে। সবার সামনে ঋতুর গালে চড় বসিয়ে দেই। ঋতু আমার পা ঝাপতে ধরে বলে, ভাবি আমায় ক্ষমা করে দাও, ভাইকে কিছু বলো না। তারপর ঋতু সব খুলে বলে আমায়। মানে কি বলছে এসব? হ্যাঁ, ঠিকই বলছি। আজ আমার বলতে কোনো বাধা নেই, বলতেই হবে আমায়। আমি বললাম, আমার বোন এমন না, আমি এসব কিছু বিশ্বাস করি না। তখন কথা বলল, আমিও করিনি, কিন্তু এটাই সত্যি। কলেজের একটা ছেলেকে ভালোবাসত ঋতু, নাম রাফি। ছেলেটাও ঋতুকে প্রচণ্ড ভালোবাসত। তাদের ভালোবাসা বন্ধনটা ছিল পবিত্র। কিন্তু একদিন কলেজ ফাংশনে যোগ দেওয়া ঋতুর মেসে ফিরতে ফিরতে সন্ধ্যা লেগে যায়। আর এই সুযোগে একদল নরপশু ঋতুর শরীরে ধর্ষিতার ছাপ বসিয়ে দেয়। জানো, রাজ আমাদের সমাজে ধর্ষকের জায়গা হলেও হয় না ধর্ষিতার জায়গা। এদিকে ঋতু ধর্ষিতা হওয়ার কথা কাউকে জানায়নি, কিন্তু কয়েকদিন পর ঋতু স্থির করলো রাফিকে সব বলে দিবে। তাই রাফিকে নিয়ে কলেজের পাশ দিয়ে যে নদী বয়ে গেছে সেখানে নিয়ে যায়। এটা ঋতু আর রাফির প্রিয় জায়গা। ঋতু ভনিতা করা বাদ দিয়ে বলতে লাগে, রাফি আমাকে ভুলে যাও। কথাটা ঋতুকে যতটা আঘাত করে তার চেয়েও আঘাত করে ঋতুর পাশে বসে থাকা রাফির বুকে। রাফি স্তব্ধ হয়ে যায়। রাফি, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি চাই না কোনো ধর্ষিতার জন্য তোমার জীবনটা নষ্ট হোক। জানো, আমি ভাইয়াকেও বলতে পারিনি। আমি চাই না আমার ভাইয়ের দিকে কেউ আঙুল তুলে বলুক, ওই যে ধর্ষিতার ভাই যাচ্ছে। তোমার দিকে কেউ আঙুল তুলে বলুক যে ধর্ষিতার স্বামী যাচ্ছে। তাই এই নষ্ট জীবন নিয়ে আর বেঁচে থাকতে চায় না। রাফি ঋতুর গালে কষে চড় বসিয়ে দিল। কি মরতে চাও? তবে আমার সঙ্গে নিয়ে মরো। একা কেন মরবে? আজ তোমার ধর্ষিতা হওয়ার পিছনে দেশের কিছু জারজ সন্তানই দায়ী। আমাদের মতো পুরুষের ব্যর্থতা নারীদের নিরাপত্তা দিতে পারেনি। নারীরা প্রতিটা পদে পদে নিরাপত্তাহীনতায় ভোগে। আমি তোমার দেহটাকে নয়, আমি তোমার বুকের বাঁ পাশে লুকিয়ে থাকা মনটাকে ভালোবেসেছি, যে জায়গা শুধু আমারই। আর আমি তোমাকে এই সপ্তাহে বিয়ে করব। পরে একটা সময় সবাইকে জানালেই হবে। হয়তো তোমার ভাইয়া রাগ করবে, পরে ঠিকই মেনে নিবে। আর তোমার বিয়েতে এক আপুর সাথে পরিচয় করিয়ে দেব।
দুনিয়ায় আপন বলতে সে আপুটাই। এসব শুনে রাজ বলতে শুরু করে, ঋতু আর রাফিকই, তাদের শাস্তি আছে, ভাইকে রেখে বিয়ে করে নিল, আর তোমার সাথে কোনো কথা নেই। কথা বলবো কেন? আমি কি করলাম? আমি বললাম, কি করেছ জানো না? তুমি কেন এতদিন বলনি তুমি অসুস্থ? জানো, আমার খুব কষ্ট হয়েছে। শোনো, আমি চাই তুমি অপারেশনটা করো। আমার বংশের প্রদীপ লাগবে না, আমার তুমিটাকেই চাই, যার কাছে বিশ্বাসটুকু জমা রাখা যায়। আর যদি আমার বড় কোনো সমস্যা হতে পারত, আমাকে দূরে সরিয়ে দিতে। আমার কথা শুনে কাঁদতে শুরু করলো। আমি বললাম, ওই পাগলি, কাঁদছো কেন? বুকে আসো। কথাটা বলার আগেই বুকে কারো অস্তিত্ব অনুভব করলাম। সাতটা কারো চোখের পানিতে ভিজে যাচ্ছে। বুঝতে পারলাম আজ বৃষ্টিপাত ভালোভাবেই হবে। এ বৃষ্টি যে ভালোবাসার ভূমি তো নতুন রূপে সাজাতে ঝরছে। হঠাৎ রাইসার কথা মনে পড়ল। আচ্ছা, বাবাই উলঙ্গ হয়ে জড়িয়ে ধরে মুখে পাপ্পি দিলে কি হয়? মজা লাগে বাবাই? হঠাৎ মনে হলো, রাইসা কারো কাছে যৌন হয়রানির শিকার হচ্ছে না তো? কথাকে বিষয়টা জানাতেই বলল, চলো রাইসাকে সুন্দরভাবে জিজ্ঞেস করি। যে ভাবা সেই কাজ। রাইসাকে যেয়ে বললাম, মামনি, তুমি সেদিন ওই কথা বলেছ কেন? বাবাই, কোন কথা? তখন আমি বললাম, ওই যে বলেছিলে। আচ্ছা বাবাই, উলঙ্গ হয়ে জড়িয়ে ধরে মুখে পাপ্পি দিলে কি হয়? মজা লাগে বাবাই? এই কথা। তখন রাইসা বলল, ও এই কথা। জানো বাবাই, আমাদের পাশে ফ্ল্যাটে দাদু থাকে না, ব্যাংকে চাকরি করে। সে দাদু আমাকে উলঙ্গ হতে বলেছিল, আমাকে জড়িয়ে ধরে বলেছিল, খুব মজা লাগবে না? আমাকে এসব ভিডিও দেখিয়েছে। একটা মেয়ে আর একটা ছেলে উলঙ্গ হয়ে কি যেন করছে। আমাকে বলছে আমি যেন তোমাকে না বলি। বললে তুমি নাকি আমাকে বকা দিবে। আমি জানি আমার বাবাই অনেক ভালো, আমাকে বকা দিবে না। তাই সেদিন তোমাকে বলেছি। ঠিক করেছি না বাবাই? রাইসাকে কোলে তুলে নিয়ে দুগালে মুখে চুমু দিয়ে বললাম, আমার মামুনিটা কি ভুল করতে পারে? এরপর সব আমাকে বলবে। তার আগে আমার পাপ্পি আমাকে ফেরত দাও। রাইসা পাপ্পি দিয়ে বলল, আমার লক্ষ্মী বাবাই। মামুনি, আর ওই দাদুর কাছে যাব না, কেমন? আচ্ছা বাবাই। রাইসা টম অ্যান্ড জেরি দেখতে চলে গেল। আমি আর কথা দুইজন দুইজনের দিকে চেয়ে আছি। কথার চোখে পানি মুছে বলল, লোকটাকে বাবার মতো মনে করেছিলাম, আর সে কিনা তার নাতনির বয়সী মেয়ের সাথে। ছি রাজ, তুমি অন্য বাসা দেখো। পরের সপ্তাহেই অন্য একটা বাসা ঠিক করলাম, অফিসের পাশেই। যাওয়ার আগে মনে মনে ঠিক করে নিলাম, নাইম চাচাকে কিছু কথা বলা দরকার। চাচার বাসায় নক করতেই চাচা দরজা খুলে দিল। আসসালামু আলাইকুম চাচা। এমন সময় দেখলাম চাচার বড় মেয়ে, 7 বছর বয়সী নাতনিটা নানু ভাই বলে দৌড়ে এসে কোলে উঠল। আচ্ছা চাচা, বেয়াদবি না নিলে একটা কথা বলি। বাবা বলো। চাচা, আপনার নাতনিটা না খুব সুন্দর, একদম পরীর মতো। আচ্ছা চাচা, আপনার নাতনিকে কেউ যদি এ সময় পর্নোগ্রাফি দেখায়, বলে উলঙ্গ হয়ে জড়িয়ে ধরলে মজা লাগবে, তখন আপনার কেমন লাগবে? জানেন, পৃথিবীতে প্রতিটা মানুষই কারো না কারো আপনজন। ছোট্ট বাচ্চারা আমাদের কাছেই শিখবে। তাদের যদি আমরাই হয়রানি করি কেমন হবে? বয়সে আপনার চেয়ে অনেক ছোট। আমরা চলে যাচ্ছি, কখনো কোনো ভুল হলে ক্ষমা করে দিয়েন। এই বলে যখনই পা বাড়াবো তখনই লোকটা বলে উঠল, বাবা ক্ষমা করে দাও আমায়, আমি অন্যায় করেছি। মুচকি হেসে বললাম, চাচা, আপনার ভুল বুঝতে পারাটাই আপনার জন্য ক্ষমা। রুম থেকে বের হতেই দেখি ঋত্য আর একটা ছেলের কথার সাথে দাঁড়িয়ে আছে। কাছে যেতেই পা ছুঁয়ে সালাম করেই ঋত্য কান্না করে দিল। আমরা চলে যাচ্ছি। যদি কখনো কোনো অন্যায় করে থাকি, ঋত্যকে বুকে জড়িয়ে নিলাম। বুকের বাম পাশটায় রাফিকে জড়িয়ে নিলাম। আর যেন মনে হলো আমার পৃথিবীটা পূর্ণ এক সুখ অনুভব করলাম। এ সমাজের নারীরা কোথাও সেফ নয়। ঘরে মেয়েদের সাবধানে রাখবেন। ছোট বাচ্চাদের একা কোথাও ছাড়বেন না।